বোন, আমার দেহটা নিয়ে যাস হোস্টেলের রুম থেকে। এক ঝটকায় বোন যখন এই মেসেজটা পায়, সে সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে ফোন করে সেই হোস্টেলের। কিন্তু সিকিউরিটি গার্ড তার ঘরে পৌঁছাতে পৌঁছাতেই সব শেষ। সোহম হালদার নামের এক আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ারিং এমটেক লাস্ট ইয়ারের পঠরত, মাত্র 22 বছর বয়স। এই ছেলেটিকে আমি পার্সোনালি চিনি, খুব অল্প সময়ের জন্য চিনি। কী করে চিনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। গত ফেব্রুয়ারি মাসে আমরা বারাসাতে যাই একটা কলের জন্য। আমার এক আইসির মা নিয়ে যায় আমাকে কলে। বারাসাতে সেই কলটাতে আমরা যাই এবং সেই কলটাতে গিয়ে পরিচয় হয়। আমার তো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়। তো সেখানে গিয়ে আমি কৃষ্ণাদির সঙ্গে সেই কলটাতে যাই। গিয়ে তার বাবার সঙ্গে, তার পরিবারের সঙ্গে আমার পরিচয় হয়। তার বাবা এই সদ্য রিটায়ার্ড করা একজন এসএসবির কর্মচারী। তো উনি রিটায়ার্ড করে এসছেন এবং আমরা যখন যাই, আসলে বাজাজ সম্পর্কে অনেকের হয়তো একটু কম ধারণা থাকতে পারে। তো উনি অতটা ভালো করে বাজাজ বোঝেননি। এবার ছেলেটি সঙ্গে সঙ্গে আসে। বিশ্বাস করতে পারবেন না, 6 ফুটের একটা ছেলে, এত সৌম্যকান্তি চেহারা, এত মিষ্টি একটা মুখ, এত নিষ্পাপ একটা মুখ, এসে আমাদের সামনে দাঁড়ায়। আমি ছেলেটিকে যখন শুনতে পাই যে ছেলেটি খড়গপুর আইআইটির লাস্ট ইয়ারের ছাত্র, খুব খুব ভালো লাগছিল, গর্বও হচ্ছিল যে বাহ, খুব ভালো স্টুডেন্ট। নিশ্চয়ই আপনাদের কাছে বলতে হবে না যে খড়গপুর আইআইটিতে পড়তে গেলে একটা ছেলের ঠিক কতটা মেরিট থাকা দরকার। শুধু ছেলেটির নয়, তার বাবা মায়ের কতটা স্যাক্রিফাইস থাকলে সেই ছেলেটি এই জায়গাটায় পড়তে পারে। এইবার ছেলেটি এলো। ছেলেটি এসে আমি তাকে বললাম যে তুমি গুগল সার্চ করতে পারো, গুগল সার্চ করে বাজাজ লাইফ সম্পর্কে তুমি জানো। তো ছেলেটি সঙ্গে সঙ্গে গুগল সার্চ করলো, চ্যাটজিপিটি করলো, করার পরে আমি দেখতে পেলাম ওর বাবাকে আমার সামনে এরকম একটা থামস আপ দেখালো। তার মানে তুমি এটা করতে পারো, এটা খুব রিলায়েবল একটা, তুমি করতে পারো। তোর বাবা আমাদের কাছে একটা পলিসি করে এবং পলিসিটা হয় ওর মায়ের নামে, মৌমিতা হালদারের নামে। ছেলেটি সঙ্গে সঙ্গে মানে আমাদের ইমেল আইডি ছাড়া এখন পলিসি হয় না। ইমেল আইডি দিল, মোবাইল নাম্বার দিল, ওটিপি দিল এবং বাবার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হচ্ছে না বলে ছেলেটি সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থা করে দিল খুব স্মুথলি। আমরা পলিসিটা লগ ইন করে ওই বাড়ি থেকে বেরিয়ে মানে বেরোবার সময় জানতে পারলাম ছেলেটি খুব ভালো একটা চাকরি অফার পেয়েছে। 28 তারিখ সন্ধেবেলায় আমাকে আমার আইসি অয়ন্তিকা ফোন করে জানায় যে মাসিমণি, তুমি যে বাড়িতে কল করতে গেছিলে সেই বাড়ির ওই ছেলেটি না সুইসাইড করেছে। বিশ্বাস করতে পারবেন না, আমি সেকেন্ডে চিৎকার করে উঠে বলছি, বলছিস কি? সত্যি একদম নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। যে ছেলেটি সবার থেকে আলাদা থেকে, যার মা তাকে তিল তিল করে বড় করেছে, তাকে ওই রকম একটা প্রেস্টিজিয়াস কলেজে পড়াচ্ছে, তার বাবা মায়ের কথা ভেবে না আমার বুকটা ধক করে উঠেছে। আমিও তো একটা মা, আমারও তো একটা সন্তান আছে। 29 তারিখ ভোর, সবাই ভোট নিয়ে ব্যস্ত। 29 তারিখ রাত্রিবেলা যখন আমি বাড়িতে এলাম, আমার মেয়ে আমায় বলল, মা, কাল না আমার রেজাল্ট আউট হবে, ও আইসিএসসি দিচ্ছে। তাই আমি বললাম, হ্যাঁ হবে, তা কী হয়েছে? আমার মেয়ে বরাবরই অঙ্কে এবং সায়েন্স গ্রুপে ভীষণই কাঁচা। ও অঙ্কটা ভালোবেসে করে না, করতে হয় তাই করে। তো ও আমায় বলল, মা, ধরো যদি আমি অঙ্কে 20 পাই। আমার ধারণা ছিল না 20 মানে ফেল। মানে আসলে আমি এর আগে কখনোই ফেলের সঙ্গে, আমার মেয়ে 90% মার্কস পায় না, কিন্তু ফেলের সঙ্গে আমার পরিচয় হয়নি। আমি বললাম, তুমি 20 পাবে? পাবে, তা কী হয়েছে? আমার মেয়ে বলল, তুমি জানো 20 পেলে কী হয়? আমি বললাম, কী হয়? বললো 20 পেলে ফেল।
তো বললো, মা 20 পেলে আমি ফেল করে যাব, তুমি বুঝতে পারছো? আমি বললাম, না, কিচ্ছু বুঝতে পারছি না। বললো, তুমি ভেবে দেখো তোমার মেয়ে ফেল করেছে। আমি বললাম, হ্যাঁ ভাবছি আমার মেয়ে ফেল করেছে, তো কি হয়েছে? বা তুমি, মানে তুমি, আমি বললাম, তুমি কার ভয় পাচ্ছ? ফেল করার ভয় পাচ্ছ, না তুমি লোকজনের ভয় পাচ্ছ? লোকজন তোমাকে কি বলবে? লোকজন তো তোমাকে পড়ায় না, পড়াই তো আমরা, তোমার বাবা, আমি, আমরা তোমাকে তোমার পেছনে পয়সা খরচা করি, তোমাকে পড়াই। করবে ফেল, তাতে কি অসুবিধা? ও আমায় ফট করে বলে, আমি কিন্তু ফেল করলে কোথাও চলে যাব। আমি তখন ওকে খুব প্র্যাকটিক্যাল কিছু কথা বলি। আমি বলি, মা, ঠিক আছে তুমি ফেল করেছো ধরে নাও, তুমি কোথাও চলেও গেছো, কি হবে? আমরা কদিন খুব খোঁজাখুঁজি করব তোমাকে, যখন তোমাকে পাবো না, তখন আমরা, পৃথিবীতে কারোর কিচ্ছু আসবে যাবে না মা, শুধুমাত্র তোমার বাবা এবং তোমার মা সারা জীবন তোমার পথ চেয়ে থাকবে। তোমার ভালোবাসা যদি বাবা মার প্রতি নিখাত হয়, তাহলে তুমি এটা করতে পারবে না। তুমি কি করবে? তুমি একবার ফেল করলে আর একবার চেষ্টা করবে, আর একবার ফেল করলে আর একবার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি এই কথাটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার গ্র্যাজুয়েশনের মেন সাবজেক্ট ছিল ইংরাজি। তো সবাই বলছে ইংরাজি নিলে কেউ পাশ করে না। আমার বরাবরই ইংলিশটা একটু ভীষণ পছন্দের সাবজেক্ট। তো আমি বাবাকে বললাম যে, বাবা সবাই বলছে ইংরাজি নিয়ে কেউ পাশ করতে পারে না, আমি যদি পাশ না করতে পারি? বাবা বলল, ফেল করবে, আমি তো পড়াচ্ছি তোমাকে, তোমার অসুবিধা কোথায়? আমি ঠিক সেই কথাটাই আমার মেয়েকে বললাম। আমি ফেল করিনি, আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম গ্র্যাজুয়েশনের, ইংলিশে অন্তত আমার কলেজের বেশ ভালো রেজাল্ট করেছিলাম। আমার মেয়েও ফেল করেনি, 20 পাইনি, আবার 100ও পাইনি। আমি এখানে নাম্বার বা পার্সেন্টেজ উল্লেখ করছি না এই কারণে, আমি কোথাও চাই না আমার মেয়ে এতটুকখানি এম্বারেস হোক। আমি কোথাও চাই না কোনো সন্তান কোনো জায়গায় এম্বারেস হোক। তাদের ওপর আসলে আমাদের এক্সপেকটেশন লেভেল আমরা এমন জায়গায় নিয়ে যাচ্ছি, 0.5 এর জন্য আমরা সন্তানকে এমন মারধর করছি। আমাদের সন্তানরা আমাদের ভয় পাচ্ছে, আমাদের বাবা মাদের ভয় পাচ্ছে, আমাদের পরিবেশটাকে ভয় পাচ্ছে। তাদেরকে আমরা এই মেন্টালিটিতে বড় করতে পারছি না যে তোমার একবার ফেল করা দিয়ে তোমার জীবন নয়, জীবনটা অনেকটা লম্বা, তোমাকে অনেক অনেক দূর যেতে হবে। একবার ফেল করাতে জীবনে তোমার সব কিছু শেষ হয়ে যাবে না। আমরা সব সময় আমার কলিগের ছেলে, আমার পাশের বাড়ির মেয়ের সঙ্গে আমার সন্তানের কম্পেয়ার করছি। বিশ্বাস করুন, আমি 29 তারিখ সারা রাত ঘুমোতে পারিনি। আফটার অল আমি তো মা। যতই আমি আমার মেয়েকে বলি না কেন যে আমাদের কষ্ট হবে 2-1 দিন, কিন্তু তোমার সারা জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি এটা ভেবে কাজ করো। এটা যতই বলি না কেন, আফটার অল দিনের শেষে তো আমরা মা। ঠিক সেরকম আপনি ভাবুন, আমি ওই সারাটা রাত আমি শুধু ওই মৌমিতা হালদার দিদির কথা চিন্তা করেছি। কারণ ওনাকে আমি এত পার্সোনালি দেখেছি, খুব অল্প সময়ের জন্য দেখেছি। ছেলেটিকে আমি ঘণ্টা 2-1-এর জন্য দেখেছি, দাদাকে মানে ওনার বাবাকে আমি ঘণ্টা 2-1-এর জন্য দেখেছি। কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও তো আমরা বাবা মা। আমি শুধু ভেবেছি যে সেই বাবা মা কোথায় গিয়ে দাঁড়াবে, সেই বাবা মা তার সন্তানের জন্য কি করবে। আসলে আমরা সন্তানদেরকে ছোটবেলা থেকে শেখাই ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, কলেজে ভালো রেজাল্ট করতে হবে, ওর থেকে ভালো নাম্বার পেতে হবে। আমরা কখনোই শেখাই না, যদি তুমি খারাপ করো, যদি তোমার খারাপ হয়, এখানে থেমে যাওয়া নয়। আমার মেয়ে অঙ্ক ভালোবাসে না, না বাসতেই পারে। আমার মেয়ের সায়েন্স গ্রুপ মাথায় ঢোকে না। আমার মেয়ে লিটারেচার ভালোবাসে, আমার মেয়ে সাহিত্য ভালোবাসে, আমার মেয়ে গান ভালোবাসে। আমরা বাবা মা হয়ে সন্তানদের ভালোবাসাটুকু
আমরা কি ভাবতে পারি না আমরা শুধুমাত্র আমাদের লেনদেন আমাদের চাপিয়ে দেওয়াটাই ওদের উপর চাপিয়ে দেব? আমরা বিশ্বাস করতে পারি না যে কোথাও মানুষের লিমিটেশন থাকে। একটা পরীক্ষা আমার সব কিছু মূল্যায়ন হতে পারে না। আমি প্রচুর মানুষকে দেখেছি যারা নিজের নামটা সই করতে পারে না, কারণ আমার তো প্রচুর কাস্টমারের কাছে যেতে হয়। নামটা সই করতে পারে না, কিন্তু তারা এতটা সাকসেস, এতটা ডাউন টু আর্থ, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি পৃথিবীর সমস্ত বাবা মাকে একটাই রিকোয়েস্ট করব, সন্তান না থাকার চেয়ে খারাপ রেজাল্টটা ভালো। সন্তান না থাকার থেকে তার কম চাকরির মাইনেটা ভালো। সবার সন্তান সবার বাবা মার বুকে থাকুক, এইটুকুই আশা আমরা কি রাখতে পারি না? আমরা কি চাইতে পারি না? আমি সবাইকে বলবো, বিশ্বাস করুন, ওই দিন যেদিন আমি সোহমের কথাটা শুনেছি সেদিন থেকে আমার ওর বাবা মায়ের জন্য এতটা কষ্ট হয়েছে। সন্তানকে বুকের বল দিন। আমরা বাবা মা, আমরা যদি সন্তানকে বুকের বল না দেই, সন্তান কোথা থেকে বল পাবে? তাদের তো এই বয়সে খারাপ হবার বয়স, তারা তো ভুল করবে। আমরা বড়রা ভুল করে ফেলছি, আমরা বড়রা ওদের সামনে মিথ্যা কথা বলে ফেলছি। আমার সন্তানরা তো ভুল করবেই। ওদের ওই ভুলটাকে যদি আমরা রেকটিফাই না করে বুক দিয়ে আগলে না ধরে রাখি, ওরা কোথায় যাবে বলুন তো? আমি প্রত্যেকটা বাবা মার কাছে একটা রিকোয়েস্ট করব, ফেল করে উঠে দাঁড়াতে শেখান। শুধু ফার্স্ট হওয়া নয়, শুধুমাত্র র্যাট রেসে নামিয়ে দেওয়া নয়। প্লিজ একবার ভাবুন, কারণ আমাদের প্রত্যেকের একটা করে সন্তান। যারা যায় তারা যায়, কোনো দিনও আর ফিরে আসে না। নমস্কার।